Hey guys, welcome back to our channel. So it's our first no trip to Manali and আমাদের 11:55 ছিল ট্রেন বর্ধমান থেকে চণ্ডীগড়। তো আমাদের প্রথমে ঠিক ছিল না যে আমরা চণ্ডীগড় যাবো, আমাদের প্রথমে ঠিক ছিল যে আমরা কলকাতায় দাঁড়াবো। সো তোমরা পরে দেখতে পাবে যে আমাদের কেন এটা হুট করে ঠিক হলো যে আমরা চণ্ডীগড়ে নামবো। তো প্রথমে ঠিক ছিল যে আমরা ব্লগ করবো না, কারণ ব্লগে অনেক ব্যাপার স্যাপার থাকে। তো তারপর ভাবা হলো যে না, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট নো ট্রিপ, তো একটা মেমোরি থাকবে। যা শ্যুট করতে পেরেছি আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। তো আর এখন আমরা এত লাগেজ নিয়ে যাচ্ছি ডাইরেক্ট স্টেশন। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো যেটা বললাম, আমাদের ট্রেন ছিল 11:55-তে, বাট আমরা স্টেশনে ঢুকে গিয়েছিলাম 10:15-র মধ্যে। সবাই জানে ভাই, বাঙালির টাইম। আমাদের ফ্যামিলিরা কত তাড়াতাড়ি চলে যায় স্টেশনে। অ্যান্ড এত লাগেজ নিয়ে আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেন একদম ডট টাইমে ঢুকেছিল। অ্যান্ড ফার্স্ট ডে, মানে যেদিন আমরা ট্রেনে উঠেছিলাম, সেদিন রাতেরবেলা আমার পার্সোনালি একদমই ঘুম আসেনি, কিন্তু আমার ভোরবেলা আবার ঘুম ভেঙে গেছিলো, ঠিক আছে। সো দেখছি এরা সবাই মিলে একসাথে গল্প করছে। বলছি ঠিক আছে, ঘুমিয়ে গেছি আমি। আবার দিয়ে দেখছি 12:30 নাগাদ আমার আবার ফাইনালি তখন ঘুম ভেঙেছে। তখন দেখছি তখন এরা গল্প করছে। মানে কি লেভেলের এদের যে এনার্জি থাকে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এরা অলমোস্ট 7-8টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিল, আর আমি 12:30 একটা নাগাদ চোখ বলতে উঠে তারপর ডাইরেক্ট লাঞ্চ করেছিলাম। মানে সত্যি এরা কি করে এত এনার্জি পায় আমি জানি না। অ্যান্ড একজনকে তোমরা দেখবে যে ব্রেকফাস্ট করে নিয়েছে বাট ভুলে গেছে যে তাকে ব্রাশ করতে হতো, তো তারপর সে ব্রাশ করে। অ্যান্ড এখানে আমরা শুনছিলাম যে কার কি এক্সপিরিয়েন্স হয়েছিল ফার্স্ট নাইটে। সো আমাদের পড়েছিল, আমরা টোটাল ছিলাম হচ্ছে 11 জন, আর আমাদের পড়েছিল হচ্ছে S8-এ, অ্যান্ড বাকি মেম্বারদের পড়েছিল S9-এ। আর দুটো সিট ছিল আমাদের S7-এ, হয়তো, হ্যাঁ, S7-এ, বাট দুজন আসতে পারেনি বলে ওই সিটগুলো ফাঁকাই গেছিল। অ্যান্ড আমরা সবাই মিলে S9-এ এসে জড়ো হয়ে গল্প টল্প করছিলাম। অ্যান্ড বোরই কাটছিল, কারণ যাওয়ার সময় এক্সাইটমেন্টটা তো আর ধরে রাখা যায় না। সো বোরই হচ্ছিলাম আমরা সব গল্প টল্প করতে করতে। শুধু ভাবছি যে কখন পৌঁছবো। আর এখানে আমাদের একটু চেঞ্জ হয়েছিল কি, আমরা ভেবেছিলাম আমরা ডাইরেক্ট বর্ধমান থেকে কলকা যাব, বাট তারপর ভাবলাম যে চণ্ডীগড়ের যদি রোড ট্রিপের ভিউই না দেখি তাহলে আর কি করলাম। সো তাই জন্য আমরা বর্ধমান থেকে চণ্ডীগড়ে নেমে পড়ি, দেন আমরা রোড ট্রিপ করে কলকাতায় যাই। সো এটা হচ্ছিল তখন সাডেন ঠিক হয়েছিল আমাদের, সেটা প্রথমে ঠিক হয়নি। আমরা ভেবেছিলাম কলকাতায় নামবো। অ্যান্ড এখানে আমরা রিভিউ করছি যে ট্রেনের খাবার কেমন। অ্যাকচুয়ালি এটা ট্রেনের খাবার না, এটা দিল্লিতে নেমে আমরা একটা দিল্লির একটা জায়গা থেকে খাবারটা নিয়েছিলাম। ট্রেনের খাবারটা আমার একদমই পছন্দ হয়নি, বাট এই দিল্লি যে সারাদিন পর দিল্লির এইখানে রাজমা চাওয়াল যেটা আমরা খেয়েছিলাম সেটা খুবই ভালো ছিল। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমরা চণ্ডীগড়ে ঢুকে গেছিলাম। ওই 2:55 থেকে 3টে নাগাদের মধ্যে আমরা চণ্ডীগড়ে ঢুকে গেছিলাম। অ্যান্ড S9-এ যারা ছিল তারা তো রাতেবেলা ঘুমাইনি এক্সাইটমেন্টে, বাট আমরা 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো তারপর আমরা তাড়াহুড়ো করে অত লাগেজ নিয়ে তারপর নামি। অ্যান্ড আমার মনে নেই কোন প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদেরকে, বাট ওই প্ল্যাটফর্মে আমরা ছাড়া আর কেউই ছিল না। 2-3 জন হয়তো ট্রেনে উঠবে বলে দাঁড়িয়েছিল, বাট 2-3 জন, তার থেকে বেশি একদমই ছিল না। আর আমরা ওই প্ল্যাটফর্মে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কিছু ট্রানজেকশন ভিডিওস নেওয়ার ছিল। তো এখানে আমরা কাঁপতে কাঁপতে কিছু ভিডিওস অ্যান্ড ক্লিপস নিই, তারপর আমরা ওয়েটিং রুমে চলে যাই। বাট ওয়েটিং রুমে আমরা ঢুকতেই পারিনি, যে এত লোকের ভিড় ছিল। কিন্তু আমাদেরকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, কারণ আমাদের যে ট্যুরিস্ট কার্ড যেটা ছিল সেটা অলরেডি চলে এসেছিলো। তাই আমরা লাগেজ নিয়ে 2-3 মিনিট দাঁড়িয়েছি। বাকিরা যারা ছিল তারা 2-3 জন মিলে দেখে এসেছিলো যে হ্যাঁ চলে এসছে, তো আমরা তারপর চলেই যাই। তো আমাদেরকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। আমরা এই তো কিছুক্ষণ দেখে না তোমরা এই ট্রানজেকশন আমাদের পাগলামো ক্লিপসগুলো। তো এখন আমরা চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে। অ্যান্ড বিশ্বাস করো, চণ্ডীগড়ের এই স্টেশনটা এত সুন্দর অ্যান্ড পরিপাটি পরিষ্কার, আমি কি বলবো, আমাদের খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি করে আমরা দিয়ে রোড ট্রিপ স্টার্ট করি। অ্যান্ড রোড ট্রিপের স্টার্টিংয়ে মানে 5-6 মিনিট তো ভীষণ এনার্জি ছিল যে না, ও মাই গড, রোড ট্রিপ করছি। বাট তারপরেই সবাই ঘুমিয়ে গেছে, পিছন থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই ঘুমিয়ে গেছে। অ্যান্ড সবাই ঘুমোতে ঘুমোতে আমরা গেছি। মানে আমরা এই টাইমটাতে তো ভীষণ
ঠিকঠাক ছিল যে না নর্মালি ওয়েদার কি আছে, বাট এরপরে আমরা মজাটা বুঝেছিলাম যে কতটা ঠান্ডা। অ্যান্ড অলমোস্ট এই গোটা জায়গাটায় আমরা ঘুমাতে ঘুমাতে গেছি আমরা, কারণ রাত ছিল অ্যান্ড ভিউ দেখার অত কিছু ছিল না, তো এই পুরোটাই আমরা ঘুমাতে ঘুমাতে গেছি। আমি এই পয়েন্টে বলবো, বিশ্বাস করো এই পয়েন্টে মানে আমরা প্রত্যেকে কেঁপেছি, মানে লিটারালি আমরা থরথর করে কাঁপছি, এত ঠান্ডা এখানে। আর এই সময় আমার শরীরটা অতটাও ঠিক ছিল না, অ্যান্ড আমরা কে কাঁপিনি, প্রত্যেকে আমরা কেঁপেছি। এখানে আমরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, অ্যান্ড তখন সবে দিনটা শুরু হচ্ছে, সূর্য উঠছে, অ্যান্ড আমরা সেটা দেখতে পাইনি, সবাই দেখেছে, আমি দেখিনি, আমি নিজে ঘুমাচ্ছিলাম। আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল। এখানে আমরা কোনো একটা রিভার ছিল, আমি নামটা ভুলে গেছি, সেই রিভারেও দাঁড়িয়েছিলাম আমি, আর আমি পুরো ব্ল্যাঙ্কেট জড়িয়ে নেমেছিলাম বাস থেকে, যে ওখানে ওইভাবেই ছবি তুলো, আমার ছবি ভালো দরকার নেই, ব্ল্যাঙ্কেট জড়িয়ে তারপর নেমেছিলাম। আমি ছবি অ্যাড করে দিচ্ছি। আমাকে দেখে পুরো স্নোম্যান লাগছিল। যে তারপর আমরা কাঁপতে কাঁপতে ঢুকেছি, অ্যান্ড আমরা অবাক যে ওখানকার লোকেরা লিটারালি নর্মাল হাফ প্যান্ট হাফ শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড আমরা এখানে 4-5টা জামা পরে আমাদের ঠান্ডা লাগছে। তো বললাম যে ঠিক আছে, এরা এখানে থেকে অভ্যস্ত, অবভিয়াসলি এরা এখানে মানে ধারটা জানে। অ্যান্ড এখানে আমরা ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এই রিভারটার নামটাই আমার মনে পড়ছে না। এখানটাতে আমরা সব থেকে বেশি মানে ঢুকে আমরা অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর দেখতে। অবশ্যই এটা আমরা রিটার্ন যখন এসেছিলাম তখন আরো বেটার দেখতে পেয়েছিলাম, কারণ তখন ঠান্ডাটা সয়ে গেছিল। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হোটেলের খোঁজে। সো ইয়া। আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, অ্যান্ড এখানে আমাদের যেটা করে আমরা এসেছি, গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যান্ড ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আমরা লিটারালি কাঁপছি। আমরা যখন চণ্ডীগড়ে নেমেছি তাও চণ্ডীগড়ের থেকে এখানে অনেক কম ঠান্ডা লাগছে, কারণ চণ্ডীগড়ে লিটারালি আমরা কাঁপছি, তো তার থেকে এখানে অনেক বেটার। তো এখানে বাকিরা গেছে হচ্ছে রুম বুক করতে, অ্যান্ড আমরা এখানে বসে আছি, আমরা এই ভিউ এনজয় করছি, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও মাই গশ, আমরা আসার সময় এত সেই ভিউ দেখেছি কি বলবো। সো এটা ছিল আমাদের ব্যালকনির ভিউ। আমাদের রুম নাম্বার ছিল 102, অ্যান্ড 102 না সরি 202 ছিল। অ্যান্ড রুমটা আমাদের খুবই ভালো ছিল, খুবই কিউট ছিল, অ্যান্ড আমাদের ভীষণ পছন্দ হয়েছিল রুমটা। স্পেশালি আমার বাথরুমটা ভীষণ পছন্দ হয়েছিল। আমার বাথরুমটা এত এত পছন্দ হয়েছিল যে আমি রোজ ঘুরে এসে বাথরুমে মিরর সেলফি নিয়েছি। সো ইয়া, আমার রুমটা ভীষণ পছন্দ হয়েছিল। এটা আমাদের ফার্স্ট রুম ছিল। এটা ছিল মল রোডের ঠিক পাশে, হোটেল সিদ্ধার্থ। অ্যান্ড মল রোডে এই দোকানটাতে যেটা আমরা ফার্স্টেই গেছিলাম, সেখানে এত দাম বেশি যে আমরা জাস্ট ঘুরেই চলে এসেছি। আমাদের মুখগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে আমাদের মুড পুরো অফ হয়ে গেছিলো এত দাম শুনে। বাট মল রোডের পাশে যে বললাম না যে হোটেলটা আমরা নিয়েছি, সেখানে আমরা জানতামই না যে একটা এত ভালো বাঙালি হোটেল আছে। আমরা শেষ দিন গিয়ে বুঝতে পারি ও আচ্ছা, আমাদের হোটেলের ঠিক পিছনে একটা বাঙালি হোটেল আছে, আমরা জানিই না। অ্যান্ড আমরা এত ফালতু ফালতু খাবার 3 দিন খেয়েছি, বাট শেষ দিনটা আমাদের সেই ছিল। মুড়িঘণ্ট, পুঁই শাক, ডাল, অ্যান্ড আরও অনেক কিছু ওরা আইটেমে দিয়েছিল মাত্র 140 টাকায়। তো তোমরা যদি কেউ যাও মল রোডের পাশে, যদি কখনো কোনো হোটেল নাও, তো ওই বাঙালি হোটেলটাতে প্লিজ যেও। ভীষণ ভালো খাবার কোয়ালিটি অ্যান্ড আনলিমিটেড, তোমাদের মন পুরো ভরে যাবে। যারা বাঙালি আছে তাদের তো মানে বেস্ট হোটেল হয়তো ওদের। বাট আমাদের আফসোস, আমাদের কিছু করার নেই, আমরা একদিনই পেয়েছি ভাগ্যে এই হোটেলটা। অ্যান্ড মল রোডের সব জায়গারই দাম ভীষণই কম বাকিদের থেকে, কিন্তু ফার্স্টের দোকানটাতে দাম বেশি ছিল, বাট এইখানগুলোতে প্রচণ্ড কম ছিল। তো এখন আমরা যাচ্ছি সেতান, অ্যান্ড সেতানে বরফ প্রচুর, বাট লোক সংখ্যা খুব কম বলে আমরা ওখানে যাবো বলে ডিসাইড করেছি।
অ্যান্ড আমরা একটা ট্যুরিস্ট ভ্যান বুক করেছিলাম আর আমরা ভেবেছিলাম ওটা করেই যেতে পারবো। বাট আমরা যখন এন্ট্রিতে পৌঁছে মানে ওখান থেকে আর 20 থেকে 15 কিলোমিটার বাকি ছিল সেখানে, তখন আমরা জানতে পারি যে না, ওপরে ওঠার জন্য আমাদেরকে 4 হুইলার বুক করতে হবে। তো আমরা যেহেতু লোক সংখ্যায় অনেক বেশি ছিলাম তাই জন্য আমাদেরকে 2 4 হুইলার বুক করতে হয়েছিল। তো তোমরা এটা জেনে রাখো যে তোমরা যদি সেখানে যেতে চাও তো তোমরা নিজেদের গাড়ি বা ট্যুরিস্ট ভ্যানে করে যেতে পারবে না, তোমাদের ওখানে 4 হুইলারে করে যেতে হবে। অ্যান্ড এরপরে কিছু কিছু ভিডিওস অ্যান্ড ক্লিপস হিন্দিতে আছে, তো ওটা একটু অ্যাডজাস্ট করে নাও, ওটা আমাদের বাকি গ্রুপ মেম্বার্সরা বানিয়েছে। हम लोग अभी आया है सेथन। इधर सोलंग वैली और दूसरे जगह से थोड़ा क्राउड कम रहता है। आप लोग देख सकते हो देखा नज़ारा पूरा सफ़ेद चादर से ढक गया है। अभी थोड़ा संभल के उतरना पड़ रहा है क्योंकि ब्लैक आइस है इधर, पैर फिसल रहा है। तो व्यू बहुत, हमारे साथी उतर नहीं पा रहे हैं, ब्लैक आइस जम गया है बहुत। तो हम अभी रास्ता चेंज करते हैं। खतरनाक ठंड है, खतरनाक ठंड इधर है। আমি প্রথমে ভেবেছিলাম যে সেখানে যেহেতু আমরা ফার্স্ট ডেতেই গেছি তাই জন্য ওটা আমাদের পছন্দ হয়েছিল, বাট না, গোটা মানালি ট্রিপে সেতানটা আমাদের সবার ওয়ান অফ দ্য ফেভারিট লোকেশন। তো তোমরা যারা যারা মানালিতে যাবে তারা প্লিজ সেতানটা ভিজিট করো, ভীষণই সুন্দর জায়গা। আর যেহেতু প্রচণ্ড ফাঁকা বলে আমরা ভীষণ 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 সুন্দর ফটোস অ্যান্ড ভিডিওস পেয়েছি। অ্যান্ড বললাম যেহেতু ওপর ট্রেকিং করার জায়গা আছে বলে ওখানে ফাঁকায় ফাঁকায় আমরা ট্র্যাকও করতে পেরেছি, ভীষণ মজা হয়েছে। তুমি রিভিউ দাও কেমন? एक क्लास मैगी, बाहरों में मैगी खाने के मजे की और है। बहुत अच्छा है, बहुत अच्छा है। अगर आओगे तो सेथन इन आंटी से लेना, बहुत अच्छी आंटी है। দ্য ফেমাস হাদিমবাদ টেম্পল, অ্যান্ড এখানে ইয়ে জাপানি হাদিবানি শুটিংও হয়েছিল। জাস্ট লুক, ইটস টু বিউটিফুল। অ্যান্ড ভিতরে, মন্দিরের ভিতরে শ্যুট করা অ্যালাউ নেই, অ্যান্ড মানে মুগ্ধ, খুবই সুন্দর ভিতরটা, এত সুন্দর, বাট ভিডিও করা অ্যালাউ নেই, সো ওখানে করা হবে না, বাট বাকি জায়গাটা ভীষণ সুন্দর। তো হাদিম্বা টেম্পলের ঠিক বাইরে এই দিদিটা ছিল, যে দিদিটা আমাদের অনেক কম দামের শল দিয়েছিল, অ্যান্ড মা তো এখান থেকে একটা কোটও কিনেছিল। তো যারা যারা যাচ্ছ হাদিম্বা দেবী টেম্পলে, প্লিজ এখান থেকে তোমরা যদি চাও তাহলে জিনিস কিনতে পারো, খুবই কম দামে পাবে, বিশ্বাস করো। মল রোডের থেকেও এখানে কম দাম ছিল। অ্যান্ড মা বাড়ি থেকে এত খাবার নিয়ে গেছিল যে ম্যাগি থেকে ভাত শুরু করে, মা তো রাইস কুকার পর্যন্ত নিয়ে গেছিলো, ওখানে ভাতও খেয়েছি আমরা, মা করে দিয়েছিল। তো ওখানে আমাদের অনেক ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ করতে আমাদের অনেক সুবিধাও হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে সেতানের কিছু ক্লিপ যেখানে সবাই উল্টে উল্টে পড়েছে। ইনফ্যাক্ট মানে যারা যারা ভালো ট্র্যাকিং করে সেও পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ভাগ্যবশত আমি সেতানে একবারও পড়িনি, সেটা আলাদা ব্যাপার। আমি সোলাং ভ্যালি আর সিসুতে প্রচণ্ড পড়েছি, বাট মানে সেতানে আমি একবারও পড়িনি। আমি জানি না আমার ভাগ্য কী করে এত ভালো। অ্যান্ড এটা আমরা যাচ্ছি থার্ড ডেতে, যেখানে আমাদের অ্যাক্টিভিটি ছিল। অ্যান্ড এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল, আমার এক নজরে পছন্দ হয়ে গেছিলো যে না ঠিক আছে এটাই আমি নেবো। বাট এটা হাতটা এতটাই বড় ছিল যে আমি এটা ফোল্ড করে নিয়েছিলাম। অ্যান্ড আমরা ভেবেছিলাম প্যারাগ্লাইডিং করবো, বাট একটা টুইস্টের জন্য আমরা শেষ দিন সেটা করতে পারিনি, তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। এখানে আমরা জিপলাইন করছি। প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, আমার পার্টনার ছিল বিট্টু কাকাই। অ্যান্ড আমরা প্রথমে ছিল যে না প্রথমে আমরা করবো না, আমরা সেকেন্ডে করবো, ঠিক আছে, বাট প্রথমে আমরা করবো না। তো আমরা একটু মনে সাহায্য করছি, না ঠিক আছে ঠিক আছে সব হয়ে যাবে। অ্যান্ড আমরা ওই যে ফেক এক্সাইটমেন্টটা দেখছো তো মুখে, ওটা কিছুই না, ভিতরে ভিতরে যা ভয় পেয়ে আছি না সেই টাইমে আমরাই জানি। অ্যান্ড সেকেন্ড টার্ন আমরা ছিল। ট্রাস্ট মি, এত ইজি অ্যান্ড এত মজা পাবে তোমরা, তোমরা যাও ওখানে। এখানে আমাদের টোটাল 2টো অ্যাক্টিভিটি করেছিলাম আমরা, জিপলাইন অ্যান্ড স্কেটিং। সেখানে আমাদের পড়েছিল 1100 করে। অ্যান্ড এখানে 1100 বাদ দিয়েও 1000 টাকাই পড়েছিল। 150 টাকা হচ্ছে গোপ্রো যেটা ভিডিও হয়েছিল। অ্যান্ড ওখান থেকে ওটা গ্যারান্টি ছিল যে যদি পড়েও যায় কোনো অসুবিধা নেই। বাট ফোন নিয়ে যাওয়াটা প্রচণ্ড রিস্কি, প্লিজ তোমরা কেউ ফোন ইউজ করো না, কারণ তোমাদের ফোন একবার পড়ে গেল তো গেল। 150 টাকা দিয়ে একটা গোপ্রো নিই না ঠিক আছে, বাট 15-16 হাজার টাকা দিয়ে বা 25-26 হাজার টাকা দিয়ে যদি কোনো ফোন পড়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারছো কত লস খাবে তোমরা। বাট যা যা যাচ্ছে এই জিপলাইনটা প্লিজ ট্রাই করো, ভীষণ 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 মজা হয়েছিল।
তো এখানে আমরা এসেছিলাম সিসু, অ্যান্ড এখানে আমাদের টিমের মধ্যে থেকে দুজন শাড়ি পরেছিল, তারা বুঝতেই পেরেছিল যে এখানে কত কনকনে ঠান্ডা। অ্যান্ড যেটা আগে দেখালাম, জিপলাইন অটল টানেলে ঢোকার আগে আমাদের জিপলাইন কমপ্লিট হয়ে গেছিলো, অ্যান্ড এখানে আমাদের স্কেটিংটা হয়েছিল। আর আমি একটা জিনিস বলতে চাই, যারা এখনো মানালিতে যাওনি বাট যেতে চাও, তারা যখন তোমরা এই অ্যাক্টিভিটির জন্য যে ড্রেসগুলো যখন কিনবে, যেখান থেকে কেনো না কেন, দেখবে তোমাদের একটা গাইড কিছু অ্যাক্টিভিটি সাজেস্ট করবে যে এটার সাথে এটা আছে, এটার সাথে ওটা প্যাকেজে আছে, হ্যান ত্যান অনেক কিছুই বলবে। কিন্তু আমরা যেটা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি, স্কেটিংটা এখানে 500 নিয়েছিল, যদি আমি ইন্ডিভিজুয়ালে ধরি যে 500 টাকা স্কেটিংয়ে নিয়েছে, যেটা প্রচণ্ড বেশি নিয়েছে। আমরা এখানে জানতে পারি যে আমরা এখানে বার্গেনিং করে 500 থেকে অনেকও নিচে নামাতে পারতাম স্কেটিংয়ের দামটা, বাট তখন আর কি করা যাবে, তখন অলরেডি প্যাকেজ ধরা হয়ে গেছে জিপলাইন অ্যান্ড স্কেটিংয়ের, তাই আমাদের এখানে অনেকটাই লস হয়ে গেছিলো। তো দেখো, ভালো খারাপ মিলিয়ে আছে, কিছু ভালো গাইড আছে, কিছু খারাপ গাইড আছে, তো তোমরা একটু নিজেরা দেখে শুনে নিও কোথায় কোনো ভালো হবে না হবে। এটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল অ্যাক্টিভিটির তরফে এখানে। তো অ্যাক্টিভিটিটা আমাদের অতটা বেটার হয়নি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আরও অনেক বেটার আমরা অ্যাক্টিভিটি ওই সেম নামের মধ্যে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, একটুখানি লস হয়ে গিয়েছিল। যাই হোক, তো এখানে আমরা অনেক পোস্ট রিলস টিলস বানিয়েছিলাম, স্কেটিংও করেছিলাম, অ্যান্ড সিসুর পিছনে একটা সুন্দর ডিভার আছে, সেখানেও আমরা গেছিলাম, অনেক ছবি আছে, সেই ছবিগুলো তোমরা সব পেয়ে যাবে কমিউনিটি পোস্টে বা ট্রানজেকশন শর্টসে, সবই পেয়ে যাবে। আমি সবই ধীরে ধীরে পোস্ট করব। অ্যান্ড এখানে ভিউর ভীষণই সুন্দর, মানে আমার স্পেশালি নদীর থেকে পাহাড় অনেক পছন্দ, আর এটাই হচ্ছে তার কারণ, ভিউ ভীষণ সুন্দর ভিউ ছিল। সো অ্যান্ড আমাদের অঞ্জনি মহাদেবে যাওয়ার কথা ছিল, বাট আমরা অঞ্জনি মহাদেবে যেতে পারিনি, কারণ সিসু থেকেই ঘুরে আস্তে আস্তে অনেক বিকেল হয়ে গেছিলো, আর অঞ্জনি মহাদেব 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা যেতে পারিনি। সো এটাই একটা আফসোস থেকে যায়। জামানি হাদি পান্ডে তার ডায়লগ ছিল না যে কুছ না কুছ তো ছুটে গাই, তো কিছু না কিছু তো ছাড়তে হবেই। তো নেক্সট টাইম যখন মানালিতে যাওয়া হবে, তখন অঞ্জনি মহাদেবও ঘোরা হবে অ্যান্ড প্যারাগ্লাইডিংও করা হবে। হ্যাঁ, এবার বলি যে প্যারাগ্লাইডিং করা হয়নি কেন। অ্যাকচুয়ালি যেদিন আমাদের প্যারাগ্লাইডিং করার কথা ছিল, সেদিন হয়ে গেছিলো স্নোফল, অ্যান্ড স্নোফলের জন্য সমস্ত ছোট ও বড় প্যারাগ্লাইডিং ক্যান্সেল হয়ে গেছিলো, অ্যান্ড মহাদেব প্যারাগ্লাইডিং করতে দেয়নি, অঞ্জনি মহাদেবে যেতে দেয়নি, তাই আমাদের এত বড় স্বপ্নটা পূরণ করে দিয়েছিল। আমরা 2বার স্নোফল দেখতে পাই, একবার সকালবেলা ভোরবেলা ঘুম থেকে মা আমাকে তুলে দিয়েছিল, তখনই উঠে দেখছি স্নোফল হচ্ছে। আমরা সবাই, আমাদের গ্রুপের সবাই হাতের সামনে যে যা জ্যাকেট পেয়েছে সেটা পরে আমরা দৌড় দিয়ে দেখতে গেছি স্নোফল। তো তারপর তখন স্নোফলটা আসতেই হচ্ছিলো, বাট যেটা আমরা প্রথমবার জীবনে দেখছি বলে আমাদের জন্য ওটা অনেক কিছু ছিল। দিয়ে আমরা হোটেলে এসে রেডি টেডি হয়ে চেক আউট যখন করছি, দেখছি তখন আবার স্নোফল হচ্ছে, অ্যান্ড তখন প্রচণ্ড হেভি স্নোফল হচ্ছিল। তো আমাদের এই অনেক বড় স্বপ্নটা পূরণ হয়ে গেছিলো। অ্যান্ড আমরা এখানে মানালি দিয়ে অলরেডি বেরিয়ে গেছি কাসোলে যাওয়ার জন্য, অ্যান্ড এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম আলুর পরোটা। আমি জানি না এখানে আমি আচারটা কেন নিয়েছি। এখানে একটা কিউট লিটল পাপি ছিল, ও এত কিউট সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আমরা এখানে একটা ধাবাতে খেতে দাঁড়িয়েছি, খাবার। আর আমরা সবাই আলু পরাঠা খেলাম, যেটা পরাঠাটা ভালো ছিল, বাট মানে আচার একটা মিক্স যেটা ছিল ওটা অতটা ভালো লাগেনি। অ্যান্ড লুক এট দ্য ভিউ। আজকে আমাদের তো এই ট্রিপটা সার্থক হয়ে গেছে, কারণ আমরা আজকে সকাল থেকে 2বার স্নোফল দেখতে পেরেছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি কুলুতে, অ্যান্ড কুলুতেও এখন স্নোফলের সম্ভাবনা আছে, কিন্তু এবার দেখা যাক ভাগ্যবতার সাথে। বাট এখন আমরা যাচ্ছিলাম গুরুদুয়ারে, আমার ফার্স্ট টাইম ছিল সেই গুরুদুয়ারটাতে, আর ওখানে আমরা লাঞ্চও করেছিলাম, দুপুরে যে প্রসাদটা ছিল সেখানে আমরা খেয়েছিলাম। আর এখানেই মহাদেব নিজের ত্রিনেত্র খুলেছিলেন এখানকার লোকেদের থেকে, আর আমাদের গাইড যে ড্রাইভার ছিলেন তার কাছ থেকে অনেক গল্প শুনেছি। ভিতরেও স্নান করা, মানে এই গরম জলে স্নান করার একটা জায়গা ছিল, কিন্তু আমরা এক্সট্রা জামা নিয়ে যাইনি বলে আমরা সেখানে স্নান করতে পারিনি। আর এখানে না ছোটো ছোটো পাউচে করে 20 টাকায় আলাদা আলাদা চাল আর ছোলা বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমরা চাল আর ছোলা কিনে এই গরম জলে নিজেরা ফুটিয়ে ভাত করেছিলাম। আর এখানে মহাদেবের এই মূর্তিটা এতটা সুন্দর, তোমরা ভিডিও অ্যান্ড ফটোতে বুঝতে পারবে না, যেটা আমরা চোখের সামনে দেখেছি। আর ভিতরে আমি 15 মিনিট মা পার্বতী আর মহাদেবের মূর্তিটা দেখেছি, এতটা সুন্দর। তো এখন আমরা এসেছিলাম গুরুদুয়ারে, এখানে আমরা লাঞ্চ করলাম, যেটা প্রসাদ হিসেবে দেয়। অ্যান্ড ভিতরে, মানে একদম ভিতরে গুরুদুয়ারে, ওখানে তো শ্যুট করে এলাও নেই, তাই বাইরেটাতে যেখানে গরম, মানে প্রাকৃতিক জল যেখানে গরম হয়, ওই পোর্শনে যেখানে
মহাদেবের যে ছবি মূর্তিটা আছে সেখানে ছবি তুলেছি। আর ওখানে আমরা মানে একটা ছোটো ব্যাগের মধ্যে ভাত পাওয়া যাচ্ছিলো 20 টাকা করে, ওইটা নিয়ে আমরা ওই গরম জলে ভাতটা ফুটিয়েছি, ওটাই প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড এখন আমি হাঁপাচ্ছি, মানে এখন আমরা রাস্তায় হাঁটছি, মানে গুরুদ্বার থেকে জাস্ট বেরিয়ে গাড়িতে ঢুকছি। অ্যান্ড সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকে স্নোফল, ওয়াটারফল, এবার নিজেরা কখনো ফল হয়ে যাবো, সব দেখছি। অ্যান্ড এটা হচ্ছে ভিউ। ওয়েট, এবার আমরা মানিকাগানে আছি আর এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে কাসলের হোটেলে। তো এটা ছিল আমাদের কাসলের সেকেন্ড হোটেল। ফার্স্ট যে হোটেলটাতে গেছিলাম ওই হোটেলটার দাম অনুযায়ী একদম ফালতু ছিল। অ্যান্ড আমরা ভাবতে পারিনি যে এত কম দামে এত সুন্দর এই হোটেলটা আমরা পাবো। এই এত সুন্দর হোটেল হয়তো আমরা মানালিতেও এত কম দামে পাইনি। এখানে বনফায়ার অ্যান্ড গার্ডেনও একটা বসার জায়গায় ছিল, বাট আমরা একদিন থেকেছিলাম তো এত কিছু করা সম্ভব হয়নি। তো তারপরের দিন আমরা চেক আউট করে চলে গেছিলাম সিমলার দিকে। অলরেডি হোটেল দিয়ে চেক আউট করে গেছি যেখানে আমরা কাসলে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখন আমাদের হুট করে প্ল্যান হয়েছে যে আমরা যাবো সিমলা, কারণ আমাদের মানে ট্রেন আছে 12টায়। অ্যান্ড এখন অলরেডি বাজে হচ্ছে 12:30, মানে সকাল, আমাদের রাতে 11:55 ট্রেন। তো এত টাইম আছে। তো যে ড্রাইভার ছিল সে বললো যে এখনও এক পাক সিমলা ঘুরিয়ে নিয়ে আসা যাবে। তো এখন আমরা আছি সিমলা। অ্যান্ড আমরা আমাদের ড্রাইভারটা এত ভালো ছিল যে আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল হচ্ছে 11:55 সময়। অ্যান্ড আমাদের ড্রাইভার বললো 5-6 ঘন্টা স্টেশনে বসে কি করবে, তার থেকে সিমলাটাই দেখে আসা চলো। তাই আমাদের মানালি ট্রিপের সময় সিমলাটাও ঘোরা হয়ে গেছিলো। অ্যান্ড সিমলা আমাদের তার সানসেটের সাথে ওয়েলকাম করেছিল। অ্যান্ড আমরা ডাইরেক্ট চলে গেছিলাম একটা হনুমান মন্দিরে। অ্যান্ড দ্য ভিউ গাইজ, ট্রাস্ট মি, এত সুন্দর না। এখন আমরা এসেছি সিমলার একটা ফেমাস হনুমান মন্দিরে। অ্যান্ড এখানে পুরো ফাঁকা, মানে আমাদের গ্রুপের 11 জন ছাড়া এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড যতই মনকে বোঝানো হচ্ছে যে এখানে কিছু নেই, কেমন লাগছে জায়গাটা তুমি বলো? হেভি, মানে কিচ্ছু না, মনে এটা ভরসা, এটা ভগবানের জায়গা, রাম, মাতা সীতা, মহাদেব, বজরংবলীর জায়গা। বাট এই জিনিসগুলো দেখে না আর মনটাকে শান্ত রাখা যাচ্ছে না। এই দিকটাতে একটা পার্ক টাইপের আছে যেটা অন্ধকার হওয়ার জন্য প্রচুর ভয়ঙ্কর লাগছে। অ্যান্ড এখানে পুরো ফাঁকা পুরোটা। ঢোকারটা এটা ত্রিভুজ টাইপ 3টে আছে, অন্ধকার জন্য বোঝাচ্ছে না। এখানে একটা, এখানে একটা, এখানে এই গেট। তো ফাইনালি এই সিমলার এই মন্দিরটা ঘোরার পর আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ অলরেডি 7:30 বেজে গেছিলো। আর এইখানের ভিউ, এখানের মা পার্বতী আর মহাদেবের মূর্তি, হনুমানজির মূর্তি, তারপর এখানকার ভিউ আর পরিবেশটা এত ভালো ছিল যে আমাদের কারোর যেতে ইচ্ছা করছিল না। কিন্তু যেহেতু আমাদের ট্রেন ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো এত মেমোরি, এত সব কিছু, কখন যে মানালি ট্রিপটার সাথে সিমলার ট্রিপের দিনগুলো শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। তো আমরা অলরেডি কলকাতায় চলে এসেছি। অ্যান্ড আর সবারই মন খারাপ বলে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।